Ladies and gentlemen, please welcome Mr. Abhishek, Mrs. Devika and Oyon. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you so much. এই গাড়িটা তৈরি করার স্বপ্ন তো আমাদের কোম্পানির ছিলই, সঙ্গে নিউ জেনারেশনকে আমরা এমন একটা গাড়ি দিতে চেয়েছিলাম যাতে বসে তারা কুল আর ফ্যান্সি ফিল করে, যেমন ফিল আমেরিকান এবং জার্মান গাড়িতে হয়ে থাকে। এবার আপনাদের বেশি সময় নষ্ট না করে লেট মি ইন্ট্রোডিউস টু ইউ দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট টু আওয়ার নেশন। অয়ন, প্লিজ কাম। Vicky, can I have the remote, please? Sir. Yeah. There you go. Feature is all yours. Introducing the new Booster. সত্যি দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, বেদ? দেবিকা, মা! এটা কি কোনো নতুন ধরনের ডার্ক পাবলিসিটি স্টান্ট? যদি তাই হয় তাহলে এরা সাকসেস হয়েছে, কারণ এই ইভেন্টটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। সাধারণত গাড়ির সাথে সাথে তার ফিচার্স লঞ্চ করা হয়, কিন্তু বুস্টারের সঙ্গে লঞ্চ হয়েছে তার ড্রাইভিং সিটে বসে থাকা একটা ডেড বডি। আজ যেখানে বুকিং এর জন্য কাস্টমারদের ভিড় উপচে পড়ার কথা ছিল, সেখানে উপস্থিত হয়েছে সিআইডির টিম। আমরা চেষ্টা করছি সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরতে। সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের নিউজ চ্যানেলে চোখ রাখুন। দেখা যাক এরপর কি হয়। সিআইডি কি আদৌ উদ্ধার করতে পারবে? স্যার, দেবিকার জ্ঞান ফিরেছে। স্যার, আমরা যখন বডিটা আগে দেখেছিলাম কেমন যেন পাথরের মতো শক্ত ছিল, আর এখন দেখুন স্যার, আস্তে আস্তে এর রং রূপ কেমন বদলে যাচ্ছে। মনে হচ্ছে বডিটা ফ্রোজেন করা ছিল, জোর করে গাড়িতে বসানো হয়েছে। 20 বছর আগে বেদ নিখোঁজ হয়ে গিয়েছিল, আজ হঠাৎ এরকম ভাবে এভাবে এখানে। এই বেদের সাথে আপনার কি সম্পর্ক? এনার প্রথম স্বামী এবং আমার কাজিন। স্যার, ওকে বেদের মতন দেখতে, কিন্তু বেদ নয়। 20 বছর ধরে বেদের খোঁজ নেই। আর হ্যাঁ, আর ওর বডিতে যে ট্যাটুটা আছে না, সেটা বেদেরই মতন। ও তো 20 বছর আগে লাদাখের বরফে। স্যার, আই এম শিওর কেউ আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে। আপনারা একটু চেক করুন না। আর আপনারা জানেন তো,
3D মডেল কত সহজেই পাওয়া যায়, এটা নকল। স্যার, বডি কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হচ্ছে। অবনী, আমাদের হাতে ওর শুধু হাড়গুলো আসার আগে বডিকে তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আমার টেস্ট কখনো মিথ্যে হয় না। এই লোকটি মারা গেছে প্রায় 20 বছর আগে। আচ্ছা স্যার, এই লোকটা এমন কি ওষুধ খেত যে 20 বছরে ওর বডি ডিকম্পোজ হয়নি? পঙ্কজ, আমি এই লোকটির মাসলস, টিস্যুজ আর ব্লাড সেলস খুব ভালো করে চেক করেছি, আর যে ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া এর শরীরে পেয়েছি তাতে এটা প্রমাণ করে যে এই লোকটির শরীর এমন জায়গায় রাখা ছিল যার চারিদিকে বরফ আর বরফ, একদম ঠান্ডা। কি? হ্যাঁ, অলমোস্ট -20 ডিগ্রি টেম্পারেচার। আর এত কম টেম্পারেচার শুধুমাত্র হিমালয়ের হাই অল্টিটিউড এলাকাতেই পাওয়া যায়, আর কোথাও নয়। কিন্তু যদি 20 বছর ধরে কোনো মৃত মানুষের বডি পাহাড়ের বরফে চাপা থাকে, তাহলে হঠাৎ করে মুম্বাই কি করে চলে আসলো? আরে এটা আবার কেমন স্পিড পোস্ট যে লাশ ওই পাহাড় থেকে এখানে শহরে গাড়ি সিটে চলে এলো? পঙ্কজ, লাস্টটা স্পিড পোস্টে এসেছে না টাইম ট্রাভেল করে এসেছে সেটা জানা তো তোমাদের কাজ, তাই না? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তোমাকে আমি এটুকু বলতে পারি যে এই লাশটা কবে বাইরে এসেছে। স্যার, পুরো কথাটা বলুন না, এভাবে ইনস্টলমেন্টে কেন বলছেন? এই লাশটা 12 থেকে 13 ঘন্টা আগে বাইরে এসেছে। কি? হ্যাঁ, শুধু 12 থেকে 13 ঘন্টা আগে? একদম। যেভাবে ওর মাসলস, টিস্যুস টুকরো টুকরো করে ভাঙছে, আর যেভাবে স্কিনের কালার বদলে চলেছে, সেটা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে লো টেম্পারেচার থেকে লাশটা বাইরে এসেছে শুধুমাত্র 12 থেকে 13 ঘন্টা আগে, ব্যাস। স্যার, বেদ প্যারাগ্লাইডিং করতে খুব ভালোবাসতো, সেই জন্যই ও লাদাখে যেত। সেখানে একটা কোম্পানি ছিল যারা প্যারাগ্লাইডিং করাতো। ব্যাস, ওখানেই প্যারাগ্লাইডিং করার সময় যখন ল্যান্ড করছিল তখন এভার লঞ্চ হয়ে গিয়েছিল, আর বেদ বরফে আটকে যায়। তারপর বেদকে আর কখনো খুঁজেই পাইনি। ওই কোন কোম্পানি ছিল যারা এই প্যারাগ্লাইডিং করাচ্ছিল? দেখুন, 20 বছর আগের কথা, নাম তো মনে নেই। আর তাছাড়া বেদ সমস্ত নিজের বুকিং নিজেই করত। বুকিংয়ের ডেটটা নিশ্চয়ই মনে আছে আপনার? হ্যাঁ স্যার, সেটা আমি কি করে ভুলতে পারি। 3rd সেপ্টেম্বর 2004। ভূমি, ফাইন্ড ইট। কি 2004-এ? ম্যাডাম, এত পুরনো ঘটনা কে মনে রাখে? কিন্তু হ্যাঁ, মিথ্যে বলবো না, আসলে মাঝে মাঝে বরফের তুষার ঝড়ে এরকম ঘটনা ঘটেই থাকে। আর তাছাড়া প্যারাগ্লাইডিং খুবই রিস্কি হয়। আর সত্যি কথা বলতে কি, এই অ্যাডভেঞ্চারের জন্যই তো এত লোকজন আসে। কিন্তু আমরা নিজেদের সেফটিতে কোনো খামতি রাখি না, সেফটির ব্যাপারে কিন্তু সম্পূর্ণ খেয়াল রাখি। আরে, আমি আপনাদের কোম্পানির ব্যাপারে কোথায় কিছু বলছি রবি স্যার। আমি আপনাকে বেদের ডিটেলস পাঠিয়েছি, আপনি শুধু সেটা চেক করে বলুন যে 20 বছর আগে সে ওখানে গিয়েছিল কিনা। রেকর্ডস তো নিশ্চয়ই থাকবে আপনার কাছে। আপনি আমাকে খানিকটা সময় দিন, আমি সবকিছু চেক করে আপনাকে কল ব্যাক করছি। একটু আর্জেন্ট আছে। ওকে ম্যাডাম। স্যার, এটা গত রাতের ফুটেজ। এখানে শোরুমে গাড়ি রাখা আছে, আর স্যার এই মুহূর্তে গাড়ির মধ্যে কেউ বসে নেই। তারপরে এই গাড়িটাকে কভার করে দেওয়া হয়। আর তারপরে আজ সকালে যখন এই গাড়িটাকে আনকভার করা হয়, স্যার দেখুন, বেদের বডিটা ড্রাইভার সিটে দেখা যাচ্ছে। স্যার, সবকিছু তো আমাদের চোখের সামনেই চলছে, তাহলে ডেড বডিটা আসলো কি করে? আচ্ছা অবনী, এই সিসিটিভি ফুটেজগুলো কি কেউ এডিট করেনি তো? সেরকমটা তো মনে হয় না স্যার। স্যার, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আমি চেক করেছি, ওই বেদ সেদিন এসেছিল আমাদের ক্যাম্পে। 2004-এর 3রা সেপ্টেম্বর এসেছিল আমাদের ক্যাম্পে। আর সেদিন ওই প্যারাগ্লাইডিং করার সময় ঝড়ে হারিয়ে গিয়েছিল, আর ওকে খুঁজতে গিয়ে সার্চিং অপারেশন করতে হয়েছিল 2-3 সপ্তাহ ধরে। কিন্তু বেচারাকে কোনোভাবে পাওয়াই যায়নি, জানি না কবে পাওয়া যাবে। বেচারাকে পাওয়া গেছে, সেটা আজই। হ্যাঁ, পাওয়া গেছে? কোথায় পেয়েছেন? মুম্বাইতে। মুম্বাইতে? সো ফর নাও ইটস কনফার্ম যে বেদ 20 বছর আগে লাদাখের একটা অ্যাভালাঞ্চ অ্যাক্সিডেন্টে হারিয়ে গিয়েছিল।
তারপর 20 বছর পরে ও এখানে মুম্বাইয়ের একটা শোরুমে কি করে পৌঁছে গেল, তাও একটা লাশ হয়ে। সো ফর নাও লেটস অ্যাজিউম যে এই লাশটা আমাদেরকে কিছু বলতে চায়, কারণ এই লাশটা নিজের থেকে তো এখানে নিশ্চয়ই আসেনি, কেউ তো অবশ্যই করেছে। উই নিড টু ফাইন্ড দিস আনসার্স। স্যার, ফরেনসিক কনফার্ম করেছে যে এই বডি এক্সট্রিম কোল্ড টেম্পারেচার থেকে প্রায় 12-13 ঘন্টা আগে বার করা হয়েছে। 12-13 ঘন্টায় ডেড বডি বাই রোড লাদাখ থেকে মুম্বাইতে চলে এলো? দিস ইজ ইম্পসিবল। এই গাড়িটাকে ভালো করে চেক করো, প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। বডি যখন এই গাড়িতে পাওয়া গেছে তখন এর মৃত্যুর রহস্য এখান থেকেই পাওয়া যাবে। আরে বাবা, এই গাড়ির ভাগ্যটাই তো খারাপ। এর বার্থডেই পালন হলো না, ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেল। সত্যি স্যার, এই গাড়ি তো আর কেউ কিনবে না। অবনী, এটা অনেক ডিসকাউন্টে পাওয়া যাবে। এই কেসটা সলভ হতে দাও, তারপর ম্যানেজারের সঙ্গে কথা বলছি। স্যার, স্যার এখান থেকে খুব বাজে স্মেল বেরোচ্ছে। হ্যাঁ স্যার, কোনো কেমিক্যাল স্মেল মনে হয়। গাড়িটা তো একদম ব্র্যান্ড নিউ, তাহলে কোনো কেমিক্যালের স্মেল তো আসা উচিত নয়। হতে পারে বডিটাকে ডিকির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, আর তারপর এখান থেকে বের করার পরে বডিটা যাতে না পচতে পারে তাই কেমিক্যাল লাগিয়ে এখানে রেখে দিয়েছিল। আর যে ডেড বডিটা এখানে নিয়ে এসেছে হয়তো এখানেই লুকিয়েছিল। আরে একেবারেই হতে পারে স্যার। এই দেখুন না, অন্তত 2 মানুষ এখানে শুতে পারবে। পঙ্কজ, সব ঠিক আছে তো? ঠিকই আছে স্যার। এবার এই ডামিটাকে ওই ড্রাইভিং সিটে নিয়ে বসাও। আরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। এটা তো কোনো শক্তিশালী লোকই করতে পারবে স্যার, একদম আমার মতো। যদি এতটাই কঠিন কাজ হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই কোনো পুরুষ করেছে। ভূমি, তুমি একবার ট্রাই করে দেখো তো। হয়ে যাবে স্যার। কাজটা কিন্তু এতটাও মুশকিল ছিল না পঙ্কজ। আসলে ওই সিটের মাঝখানে না আমার পা দুটো আটকে গেছিল, তাই এইভাবে বের করার চক্করে। আচ্ছা, তার মানে যে বডিটা শিফট করেছে সে পুরুষ বা মহিলাও হতে পারে। তবে সে যেই হোক না কেন, সে এখানকার সিসিটিভি ক্যামের পজিশনের ব্যাপারে ভালো মতোই জানে। সেই জন্য ক্যামেরায় না এসে এই কাজটা ফুলফিল করেছে। তার মানে বাড়িরই কোনো মেম্বার। ঠিক আছে, তাহলে একবার ওদের শোক সভাতে গিয়েই দেখা যাক। ও বলছে যে পেদের জন্য শোক সভা রাখতে। আরে একজনের মৃত্যুর শোক সভা আমি আর কতবার রাখতে পারি বলুন তো? অনেক কষ্টের ট্রমা কাটিয়ে আমি স্বাভাবিক হয়েছিলাম, আবার আবার সেইগুলোই করব। আর অয়ন, অয়ন সে সময় কোথায় ছিল? যখন বেদ নিখোঁজ হয়েছিল তখন অয়ন আমার গর্ভে। আমি কি করে ওকে জন্ম দিয়েছি
কি করে মানুষ করেছি সেটা শুধু আমিই জানি। আর আজকে সেই ছেলে কিনা আমায় নোংরা কথা বলছে। নোংরা কথা কেন বলবো না, কিন্তু হ্যাঁ রাগ করে আছি, অনেক রাগ করে আছি। আর রাগ করবো নাই বা কেন? যাকে আমি ছোটবেলা থেকে বাবা বাবা বলে এসেছি, আজ জানতে পারছি সে আমার নিজের বাবা নয়। আমি তো আর ছোট বাচ্চা নই। আগে আমায় বলা হয়নি কেন যে আমার বাবা অন্য কেউ? কি করে বলতাম ওকে? আজকালকার বাচ্চারা কিছু হলেই তো ডিপ্রেশনে চলে যায়। আর তাছাড়া দেবিকাকেও তো সামলাতে হতো। আর জানেন, সুইসাইড করার কথা বলছিল ও। আর তাছাড়া বেদকে তো আমি অনেক আগেই হারিয়েছি। আর আমি কখনোই চাইতাম না যে ওর ফ্যামিলির কিছু একটা হয়ে যাক। আর সেই জন্যই আমি দেবিকাকে বিয়ে করেছিলাম আর অয়নকে আপন করে নিই। কি দরকার ছিল অভিষেকের এইসব করার? কিন্তু এগুলো করলো না হলে বেদের বোন নয় না আমাদেরকে পথে বসানোর জন্য সব ব্যবস্থা করেছিল। নয়না কি কি করেছিল নয়না? বাবার সমস্ত ব্যবসা আমিই সামলাতাম। বেদ তো ঘোরাঘুরি ছাড়া আর কিছুই করতো না। আর যখন সমস্ত পরিশ্রম আমি করতাম, তাহলে আমি যদি কোম্পানির স্টেক বাড়াতে বলি তাতে ক্ষতি কি? হ্যাঁ, সবাই তো এটাকে লোভ বলে, কিন্তু আমি এটাকে অধিকার বলি। কিন্তু আপনি যেটা অধিকার বলছেন, দেবিকার চোখে তা কেড়ে নেওয়া। এটাও কি করে বলতে পারে? ওর একটু লজ্জা করলো না এটা বলতে? যে শোরুমে দাঁড়িয়ে ও সেদিন গাড়িটাকে লঞ্চ করলো, ওই শোরুমটা আমার টাকায় চলে। ওই অটোমোবাইল কোম্পানিটা আমার। আমি প্রত্যেক মাসে ওদের টাকা পাঠাই ওদের নিজেদের ভরণ পোষণের জন্য। কিন্তু উনি তো বলছেন যে অভিষেক সবকিছু নাকি সামলায়। অভিষেক সামলায়? কি সামলায় শুনিও? ও আমার নিজের কাকার ছেলে। ওদিকে বেদ মিসিং হলো, আর এদিকে ও তার বউয়ের সাথেই বিয়ে করে নিল আমাদের প্রপার্টির টাকা নষ্ট করবে বলে। চাইলে আমি সেদিনই ওর মুখোশটা খুলে দিতে পারতাম। তার মানেটা কি, মুখোশ খুলে দিতে? আচ্ছা, একটু সময় দিন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন স্যার, দেবিকার সাথে বিয়ে হওয়ার আগে অভিষেক শ্বেতা নামের কোনো এক মেয়ের সাথে কোর্ট ম্যারেজ করেছিল। বিয়ের পর আরেকটা বিয়ে। খোঁজ নিয়ে দেখো এই শ্বেতা দেবী কে আর কোথায়। 5 মিনিটের জন্য দেখতে দিন না, উনি আমাদের ফ্যামিলি মেম্বার ছিলেন। স্যার আপনারা বোঝার চেষ্টা করুন, আমরা সবাইকে এখানে ঢুকতে দিতে পারি না। আরে ম্যাম। স্যার আপনারা যান প্লিজ, বিনা পারমিশনে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। কি ব্যাপার? ম্যাম, বেদ আমার হাজবেন্ড ছিল আর অয়ন ওরই ছেলে। আমরা আজ অবধি অয়নকে জানাইনি যে ও বেদের ছেলে। প্লিজ শেষবারের মতন ওকে একটু বাবার মুখটা দেখতে দিন না প্লিজ। এটা একটা ফরেন্সিক ল্যাব, অনেক কন্টামিনেশনের কাজ হয় এখানে। আর বডির কন্ট্যাক্টে আসার আগে বিভিন্ন রকমের প্রিপারেশন নিতে হয়। আপনারা যান, আগে পারমিশন নিয়ে আসুন, তারপরেই আপনাদের ভেতরে অ্যালাউ করতে পারবো আমি। ঠিক আছে, আমরা পারমিশন নিয়ে আসছি। এসো অয়ন। থ্যাংক ইউ। এই অ্যাড্রেসটা শো করছে অবনী। ওকে স্যার। সিকিউরিটি। হ্যাঁ, কি হয়েছে বলুন? এই যে সামনের বিল্ডিংটাকে রেনোভেশন করা হচ্ছে, শুনেছি নাকি অনেক ওনার্স এই বিল্ডিং এ শিফট হয়েছে। হ্যাঁ, ওখান থেকে তো অনেক লোকই এসেছেন এখানে। তাহলে তাদের মধ্যে কেউ শ্বেতা নামের থাকে এখানে? আসলে ম্যাডাম, এত বড় সোসাইটি, এখানে তো হাজার হাজার শ্বেতা থাকতে পারে। সে তো ঠিক আছে, কিন্তু একটু মনে করে বলো তো যে 40 বছরের আশেপাশে কোনো মেয়ে আছে কি? হ্যাঁ, একজন তো 3rd ফ্লোরেই থাকেন, যিনি শ্বেতা নামের, বছর 40-এর মতনই হবেন।
আপনি শ্বেতা? হ্যাঁ বলুন। আমরা সিআইডি অফিসার। আচ্ছা, একটা কথা বলুন যে গতকালের কার লঞ্চে আপনি দেবিকার শোরুমে ছিলেন তো? এক মিনিট। হ্যাঁ, ডালটা পুড়ে গেল। আমাদের প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমার ছেলে ওখানকার ফ্লোর ম্যানেজার। আর আপনার হাজবেন্ড কোথায়? এই প্রশ্ন আমায় করছেন কেন? প্রশ্ন তো উঠবেই যখন একই ব্যক্তি দুটো বিয়ে করে। আপনার ম্যারেজ সার্টিফিকেট? হ্যাঁ, অভিষেক আমার সঙ্গে কোর্ট ম্যারেজ করেছিল। আর ভিকি আমাদের দুজনেরই ছেলে। আর অভিষেক নিজেরই কোম্পানিতে নিজেরই ছেলেকে একজন ফ্লোর ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি অভিষেককে অনেকবার বলেছিলাম, কিন্তু ও বলেছিল যে একজন ওনারের সবকিছু জানা উচিত। যখন ও যোগ্য হয়ে যাবে তখন ওকে ওর অধিকার দেওয়া হবে। আপনি তো জানতেন যে উনি দেবিকাকে বিয়ে করেছেন। বাধ্য হয়ে করেছিল, নইলে কাকাতুতো ভাইয়ের বউ আর সন্তানের জীবন নষ্ট হয়ে যেত। ওরা ভালো মানুষ, পরিবারের জন্য ভালোবাসাকে জলাঞ্জলি দিয়েছে। দেবিকা কি জানেন আপনি অভিষেকের স্ত্রী? আচ্ছা, ওই ভিকি কোথায়? আমি জানি না, কাল থেকে ও বাড়িতে নেই। কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায় নাকি? এনিওয়ে, আপাতত আমরা যাচ্ছি। এই অভিষেক খুব বড় প্লেয়ার বলে মনে হচ্ছে। একদিকে নিজের বাবার কর্তব্য দেখাচ্ছে, আরেকদিকে নিজের ছেলেকে চাকর করে রেখেছে। ঠিক আছে, আপনি বডি দেখতে পারেন, কিন্তু কোনো জিনিসে হাত দেবেন না। গার্গিয়াদের দেখিয়ে দাও। ইয়েস স্যার। বাবা অয়ন, দেখে নাও নিজের বাবাকে। নিজেকে সামলাও, সামলাও নিজেকে। হাত হাত কোথায় স্যার? কি হয়েছে? স্যার, বডির হাত নেই। কি বলছো? কি বডির হাত? মাই গড, দুটো হাতই কাটা। আরে গার্গি, এনার দুটো হাত কে কাটলো? ফরেন্সিক ল্যাব থেকে কে হাত চুরি করে নিয়ে গেল? একটু রিয়েলাইজ করতে পারছেন বিষয়টা? যেটা শুনতে কেমন লাগছে? যে সিআইডির ফরেন্সিক ল্যাব থেকে কেউ ডেড বডির হাত কেটে নিয়ে চলে গেল। যদি এই খবরটা কোনোভাবে লিক হয়ে যায় তাহলে সিআইডির রেপুটেশন একেবারে মাটিতে মিশে যাবে। আই এম সরি স্যার। ইউ সরি? ইয়েস স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু স্যার যদি আমার এই ভুলটা ধরে একটা অপরচুনিটি খুঁজে বার করতে পারি তাহলে। তার মানে এটা হচ্ছে যদি আমরা খুঁজে বার করতে পারি যে এই কাটা হাত দুটো কার কাজে লাগবে, তাহলে স্যার হয়তো আমরা এই কেসটা খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো। আই থিঙ্ক হি ইজ রাইট। চুরি যখন হয়ে গেছে তখন এই সুযোগ আমাদের নিতে হবে। ইয়েস স্যার। সুপারব, মাইন্ড ব্লোয়িং। না না, গুড গোয়িং, ভেরি গুড। কালকে স্টাফ ছাড়া ফরেন্সিক ল্যাবে আর কারা কারা এসেছিল? কেউ আসেনি স্যার। আমি তো রেজিস্টার আর আইডি কার্ড না দিলে কাউকে এখানে এন্ট্রি করতে দিই না। বড় বড় কথা বলো না, কেউ তো এখানে এসেছিল।
রেজিস্টার দেখাও। হ্যাঁ স্যার। শিল্ড অ্যান্ড শাইন কোম্পানি, এরা দুজন কারা? স্যার এরা তো স্যানিটাইজারের লোক, ওরা তো রেগুলার আসতেই থাকে এখানে। হ্যাঁ স্যার, ওরা 2 সপ্তাহে একবার ভিজিট করেই। ফরেন্সিক ল্যাব, তাই স্যানিটাইজেশনের প্রয়োজন তো হয়ই। ওদের সঙ্গে টাই আপ আছে আমাদের স্যার। শিল্ড অ্যান্ড শাইন কোম্পানি, খোঁজ নিয়ে দেখো কোন দুজনকে এখানে পাঠিয়েছিল ওরা। স্যার আমি সিস্টেমে চেক করার পরেই বলছি, কাল আমাদের স্টাফেদের যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। শিডিউল ছিল কাল ভিজিটের, কিন্তু ওরা অন্য কোনো সাইটে আটকে গেছিল। কিন্তু এটা কনফার্ম, আমাদের স্টাফ যায়নি, এটা একদম নিশ্চিত। ঠিক আছে। এই শিডিউল তো এখানে যাতায়াত করা সবাই দেখতে পেয়েছে। আর এখানে সারাদিন কে কে এসেছিল? স্যার যারা এসেছিলেন সবার ডিটেলস ওখানেই আছে। এই অভিষেক, দেবিকা, অয়ন, আজকে এরা এখানে কি করছে? স্যার ডেড বডি দেখতে এসেছিলেন। অয়ন শেষবার তার বাবাকে দেখতে চেয়েছিল। স্যার ওরা তো কালকেও এসেছিল, আর পারমিশন ছাড়া আমি ওদের যেতে দিইনি স্যার। ওরা এখানে কালকেও এসেছিল? হ্যাঁ স্যার। আর এখানে দাঁড়িয়েছিল যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি? ইয়েস স্যার। তাহলে তো এই শিডিউলে ওদেরও চোখ পড়েছিল। ওই যারা স্যানিটাইজেশন করতে এসেছিল তাদের মুখ তুমি দেখেছিলে? স্যার ওরা তো মাস্ক আর পুরো বডি কভার করে রেখেছিল, আমরা শুধু ডেটা এন্ট্রি করে ওদের ঢুকতে দিয়েছিলাম। যতক্ষণ না ওই হাতটা পাচ্ছি ততক্ষণ এই কেসটা আমাদের গ্রিপে আসবে না। ওই হাতটা আমার চাই, অভিজিৎ। হ্যাঁ স্যার, সেটা তো ঠিকই, কিন্তু রাত 3টে থেকে 5টার মধ্যে অদ্ভুত ব্যাপার হয়। হ্যাঁ, আমরা ঘুমোই আর ক্রিমিনালরা জেগে থাকে। সেটা তো ঠিক। হ্যালো, নিড এনি হেল্প? না। হ্যালো, সিআইডি। আপনি রাজেন নরক। রাজেন বাবু, আপনি এরকম একটা নির্জন এলাকাতে এত রাতে এখানে কি করছেন? নিজের গাড়িতে বসে আছি। না, আই এম জোকিং, সরি। আপনারা সিআইডি অফিসে আপনাদেরকে বলতেই পারি। আসলে ব্যাপারটা হলো স্যার, ওই রেড সানের ব্যাপারটা নিয়ে আমার ঘুম আসছিল না, তাই গাড়ি নিয়ে একটু আর কি। রেড সান? আপনারা রেড সানের ব্যাপারে শুনেননি? আফ্রিকার সব থেকে দামি হিরে যেটা এখানে আমাদের এই মিউজিয়ামে রয়েছে। আপনাদের যাওয়া উচিত ওখানে, নিজের পরিবারকে নিয়ে একসাথে। দারুণ স্যার। হ্যাঁ, আমরা যাব, সেটা পরে দেখছি। এখন আপনি একটু ডিকিটা খুলুন তো। ডিকি স্যার? কিছু নেই স্যার ডিকিতে। দেখেনি না? এই দাঁড়া। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া।
পুট ইউর গানস ডাউন। এজে আমরা সিআইডি থেকে। আপনারাই গুলি চালিয়েছিলেন? আগে হ্যাঁ, গুলি আমরাই চালিয়েছি। আমরা প্যাট্রোলিংয়ে ছিলাম আর এখানে একজন দাঁড়িয়ে ছিল। আমাদের সন্দেহ হয় আর ডিকিটা খুলে দেখাতে বলি, কিন্তু সুযোগ পেয়েই পালিয়ে যায়। কিরকম দেখতে ছিল? ভালো হাইট ছিল, লম্বা চওড়া আর ওয়েল বিল্ড। ওর নাম বলল রাজেন। রাজেন? কবে থেকে ওকে আমি খুঁজছি। হি ইজ দ্য মোস্ট ওয়ান্টেড জুয়েল ছিল। ও আর ওর পার্টনার রেহান রয় রেড সান চুরি করার প্ল্যান করছে। হ্যাঁ, ও আফ্রিকান রেড সানের কথা বলছিল। 25 এপ্রিলও একটা চুরি করেছিল। এবার রেড সান অব্দি পৌঁছানোর আগে ওকে ধরতে হবে। কোন ডিরেকশনে গেছে? ওই যে ওইদিকে গেছে, সোজা গেছে। ওকে, থ্যাংক ইউ অফিসার্স। অল দ্য বেস্ট। ও মাই গড, হাত! কিন্তু একটা জিনিস দেখো, ফিঙ্গারপ্রিন্টের যে স্কিনগুলো সেগুলো তুলে নিয়েছে। স্যার, ওই যে হাত খুঁজছিলাম ওরা ফেলে দিয়ে গেল। মানে কেউ তো আছে যে আমাদের সাহায্য করছে ক্রিমিনালকে ধরতে। এ দেখো, এই দুটো কাটা হাতের এই 10টা আঙুল দেখো। যেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেত সেগুলোই নষ্ট করে দিয়েছে। মানে ফিঙ্গারপ্রিন্ট চুরি করার জন্যে হাতটা কাটা হয়েছিল। আর এই ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড জায়গাকে খোলার কাজেও লাগতে পারে। কারেক্ট। কোনো দরজা বা সিন্দুক। তার মানে হলো গিয়ে যার বাড়িতে ওই সিন্দুক বা দরজাটা আছে সেই হাতটা কেটে চুরি করেছে। স্যার, আমি দেবিকা আর অভিষেকের রেকর্ডস, যেমন ধরুন ব্যাংক রেকর্ডস আর বিলস চেক করছিলাম। দেখুন তাতে কি পেয়েছি। হোয়াট? 1.5 লাখের ইলেকট্রিসিটি বিল? আমি হিস্ট্রি চেক করেছি। গত কয়েক বছর ধরে এদের ইলেকট্রিসিটি বিলস এই অ্যামাউন্টের কাছাকাছিই থাকতো। কয়েক মাসে লাখের থেকেও বেশি বিল? এই দেবিকা, অভিষেক এরা কি বাড়িতে কোনো ফ্যাক্টরি চালাচ্ছে নাকি? প্রত্যেক মাসে লাখ লাখ টাকার বিল, তো আবার ইলেকট্রিসিটির। ব্যাপারটা কি? এত এসি কেন চালাচ্ছে এরা? মানে ঘরের ভেতরে সিমলা বানাবে নাকি? এক মিনিট, কি বললে তুমি? স্যার, আমি তো বললাম যে ঘরের ভেতরে সিমলা বানাবে নাকি। সিমলা? লাদাখও তো বানাতে পারে। পঙ্কজ, তুমি এক্ষুনি লাদাখের উদ্দেশ্যে রওনা হও, এক্ষুনি। যে ক্যাম্পিং কোম্পানির থ্রুতে বেদ প্যারাগ্লাইডিং করেছিল তার সব ডিটেলস বের করো। সব প্রুফ চাই আমার। ওকে স্যার। যাও। অভিজিৎ, কাল রেড করার একটা প্রিপারেশন নাও। শিওর। এবার এই কাটা হাতই ওই খুনি অবধি আমাদের পৌঁছে দেবে। আরে এসব আপনারা কি করছেন? কেন করছেন এগুলো? দেখো না, সবাই মিলে আমাদের ঘরগুলো কেমন তছনছ করছে। কি হচ্ছে এইসব? আপনারা কি করতে চাইছেন এখানে? চোখে দেখতে পাচ্ছেন না আপনারা? দেখছেন না তল্লাশি করা চলছে? তল্লাশি? কিসের জন্য তল্লাশি? মিস্টার অভিষেক, এমন কোন ফ্যাক্টরি করেছেন এই বাড়িতে যার জন্য আপনাদের ইলেকট্রিক বিল আকাশ ছুঁয়ে যাচ্ছে? হ্যাঁ, তাও গত 20 বছর ধরে লাখ লাখ টাকার বিল আসছে আপনার বাড়িতে। কি চলছেটা কি? লাখ টাকার বিল আসছে তো তাতে কি হয়েছে? কি হয়েছে এখনই জানতে পারবেন। ভালো করে তল্লাশি নাও। যদি দেওয়ালও ভাঙতে হয় তাও ভেঙে দাও। কিন্তু আপনারা ওর ঘর কেন ভাঙছেন না যারা আমার ঘর ভেঙেছে? নয়নার ঘরও কোনোভাবে বাঁচবে না সিআইডির হাত থেকে। এখন যান, আপনি যান, সরে যান এখান থেকে। এক কোণে কি দাঁড়াবেন? আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, ভালো করে পড়ুন। পরে আবার বলবেন না যে
সিআইডি আমার বাড়ি ওলট পালট করে ছেড়েছে। ঘরের প্রত্যেকটা কোণা দেখো ভালো করে, কোনো জায়গা ছাড়বে না। কিন্তু আপনারা এখানে কি খুঁজতে এসেছেন? সেটাও জেনে যাবেন, ধৈর্য ধরুন। স্যার আমি ম্যাডামকে তো ফোনে সবকিছু বলে দিয়েছি, কিভাবে ওই বেদ বরফের ঝড়ে হারিয়ে গিয়েছিল। আমার কাছে কিছু নিউজ পেপারে কাটিংও আছে ওই দিনের। এই দেখুন, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। এসব তো ঠিক আছে, আপনারা এখানে ক্যাম্পে গ্রুপের ছবি তোলেন তো নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই। তাহলে 2004-এর 3 সেপ্টেম্বর বেদের গ্রুপের ছবিটা দেখান তো। স্যার এখন 20 বছর আগের ছবি কোথা থেকে পাবো স্যার? আছে স্যার, পুরোনো অ্যালবামে পেয়ে যাব। চুপ কর, তুই কিছু জানিস? স্যার ও কিছুই জানে না। 1 মিনিট, ফটো নিয়ে এসো। হ্যাঁ স্যার, এই নিন স্যার। এর মধ্যে বেদ কে বলো? এই যে বোকা বানাচ্ছ? বেদকে কেমন দেখতে আমি ভালো করেই জানি। যা জিজ্ঞেস করছি সত্যি সত্যি বলো, না হলে এক্ষুনি তোমাকে। না 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 স্যার, আমি সব কিছু বলছি। স্যার? হ্যাঁ ভূমি, ডেফিনেটলি এখানে কিছু আছে। মাই গড, হ্যাঁ পঙ্কজ। স্যার এখানে বেদের সব এন্ট্রি ফেক। ও এখানে কোনোদিন প্যারাগ্লাইডিং করতে আসেইনি। যাবেও বা কি করে? 20 বছর ধরে তো ও এখানেই ফ্রিজারে পড়ে আছে, দেবিকার বেসমেন্টে। দারুণ ব্যাপার তো। বেসমেন্টের নিচে লকার তৈরি করা হয়েছে। নয়না দেবী, আপনি এই ডিজিটাল লকারের পাসওয়ার্ড দেবেন নাকি এর জন্য আমাদেরই কাজ করতে হবে?
স্যার এটা মনে হয় ওই কাটা হাতেরই হ্যান্ডপ্রিন্ট। এত সব সোনা এত সোনা এর কাছে কোথা থেকে এলো স্যার? এটা তো নয়না ম্যামই বলবেন। বিউরোতে গিয়ে ওখানে ওনার ফ্যামিলি গেট টুগেদার হবে। কিন্তু এত সোনা আপনাদের কাছে এলো কোত্থেকে? বাবা নিজের সমস্ত ব্ল্যাক মানি গোল্ডে কনভার্ট করে বেদের নামে রেখে গেছিলেন। বেদ মিসিং হয়ে যাওয়ার পর আমি খুব চেষ্টা করলাম ওই ডিজিটাল লকারটা খোলার, কিন্তু ওটা শুধু বেদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খোলা যেত। আর যখন বেদের লাশ আমি শোরুমে দেখলাম, তখন আমি সুযোগ পেলাম। হাত কাটতে কাদের পাঠিয়েছিলেন? স্যানিটাইজার কোম্পানির ওয়ার্কারদের। কি করে হয়? আমরা তো জিজ্ঞেস করেছিলাম, ওরা তো অস্বীকার করেছে। মিথ্যে বলেছে ওরা। আমি ওই কোম্পানিতে 80% শেয়ার হোল্ডার, বেসিক্যালি ওনার। ওরা আমার কথা অস্বীকার করতেই পারবে না। টাকার লোভ মানুষকে কত নিচে নামিয়ে দেয়, সম্পর্কের কোনো গুরুত্বই থাকে না। আর আপনারা, আপনাদের তো এনার মতন সোনা পাওয়ার কথা ছিল না, আর না টাকা। তাহলে বেদকে মারার রিজন? ভালোবাসা, যেটা আমার প্রয়োজন ছিল। বেদের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসা পাইনি। বিয়ের 1 বছর পর আমার সঙ্গে অভিষেকের দেখা হয়। আমার মনে হয়েছিল যে হয়তো আমি এটাই চাইছিলাম। আমিও তো দেবিকার প্রেমে পড়েছিলাম, কিন্তু একটা ব্যাপারে সিকিউরিটি ছিল। যদি আমি দেবিকাকে বিয়ে করি তাহলে ওর যা প্রপার্টি আছে সমস্ত কিছুর মালিক আমিও হব। কিন্তু তখন বেদ আমাদের সম্পর্কের কথা জেনে যায়, আর সেই জন্য ওকে রাস্তা থেকে সরাতে আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু কিন্তু ওকে মারার পর আমরা জানতে পারলাম যে একটা পৈতৃক সিন্ধুক আছে, আর সেটা পাওয়ার জন্য আমাদের বেদের লাশ ভালো করে সামলে রাখতে হবে, কারণ ওর লাশই এই সিন্ধুকের চাবি। অনেক বছর অপেক্ষা করেছেন আপনারা, 20 বছর। তারপর আপনাদের একটা গল্পের দরকার ছিল যে বেদ প্যারাগ্লাইডিং করতে গিয়ে মারা গেছে, তাই না? হ্যাঁ, লাদাখের ওই ক্যাম্পিং কোম্পানির মালিককে আমি 10 লাখ টাকা দিয়েছিলাম, যাতে ও এই মিথ্যে খবরটা ছড়াতে পারে। হ্যাঁ, এত বছর ধরে ওর বডিটাকে আমরা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমি জানি না যে ওই দিন শোরুমে ওর লাশ কিভাবে এলো। ওকে অয়ন নিয়ে এসেছিল। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম বাবার লাশটা ওখান থেকে। একদিন আমার রুমের ভেতরে একটা লুকোনো বেসমেন্ট খুঁজে পাই। যেই নিচে গেলাম, দেখলাম ফ্রিজারে একটা লাশ পড়ে রয়েছে, যাকে ঠিক আমার মতো দেখতে। তাই আমি এদের দুজনকে এক্সপোজ করার জন্য ভিকির হেল্প নিয়ে বাবার লাশটা গাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে আসি। তুমি যা করেছো তা ঠিক করেছো অয়ন, কিন্তু প্রসেসটা ভুল ছিল। তোমার সোজা পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। যে আমার বাবাকে খুন করেছে সে কি আমাকে ছেড়ে দিত নাকি? তারা তাদের পাওয়ার ব্যবহার করে আমাকেও মেরে ফেলে দিত। আর আমি ভালো করে জানি, যদি সিআইডি এই কেসে ইনভলভ হয়ে যায় একবার, তখন এরা দুজন বেঁচে পালাতে পারবে না।